১৯০৫ সালের বঙ্গভঙ্গ কেবল একটি প্রশাসনিক বিভাজন ছিল না, এটি ছিল কলকাতা কেন্দ্রিক অভিজাত শ্রেণীর অর্থনৈতিক ও সামাজিক আধিপত্যের বিরুদ্ধে পূর্ব বাংলার অবহেলিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জেগে ওঠার এক রাজনৈতিক সম্ভাবনা। ঢাকাকে রাজধানী করায় এই অঞ্চলে শিক্ষা, কর্মসংস্থান ও স্বশাসনের যে নতুন সুযোগ তৈরি হয় তাকে পূর্ব বাংলার মানুষ স্বাগত জানায়। অপরদিকে কলকাতা কেন্দ্রিক প্রভাবশালী শ্রেণী তাদের প্রতিপত্তি খর্ব হওয়ার আশঙ্কায় শুরু করে স্বদেশী আন্দোলন। যদিও এই আন্দোলনের চরিত্র ছিল জাতীয়তাবাদী, এর মূলে ছিল মূলত এক অর্থনৈতিক স্বার্থের সংঘাত। এই ঘটনার সুদূর প্রসারী প্রভাব পড়ে বাংলার রাজনীতিতে। বঙ্গভঙ্গকে রক্ষা করতে এবং মুসলমানদের স্বার্থ তুলে ধরতে ১৯০৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। পরবর্তীতে ১৯১১ সালে যখন ব্রিটিশ সরকার আন্দোলনের চাপে বঙ্গভঙ্গ রদ করে, তখন পূর্ব বাংলার মুসলিম সম্প্রদায় একে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে। প্রাদেশিক মর্যাদা হারানোর পর মুসলিম রাজনৈতিক নেতৃত্বের এক দশকের নিরলস সংগ্রাম ও দর কষাকষির ফলেই ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় পূর্ব বাংলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এটি ছিল এক হারানো প্রদেশের অভাব পূরণের প্রতীকী ক্ষতিপূরণ। এই বিশ্ববিদ্যালয়টি কেবল জ্ঞান চর্চার স্থান ছিল না, বরং তা দ্রুতই এই অঞ্চলের রাজনৈতিক চেতনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথ ধরে পাকিস্তান আমলে একে একে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই এই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সমাজ প্রতিটি গণ আন্দোলন ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। ভাষার অধিকার থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বৈরাচার পতন এবং সর্বশেষ জুলাই বিপ্লব, এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের প্রতিটি লড়াইয়ে তারা ছিল রাজনৈতিক পরিবর্তনের মূল চালিকা শক্তি। ছাত্র সংসদ নির্বাচন ও জাতীয় রাজনীতি। একসময় বিশ্ববিদ্যালয়গুলো ছিল দেশের রাজনৈতিক নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান কেন্দ্র। এই নির্বাচিত ছাত্র প্রতিনিধিরাই পরবর্তীতে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং জাতি গঠনে স্মরণীয় অবদান রেখেছেন। কিন্তু ১৯৯০ সালের পর হঠাৎ করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সক্রিয় গণতান্ত্রিক প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। স্থগিত হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ৯০-এর দশকের পর থেকে প্রায় ৩০-৩৫ বছর একটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের আমলে ১৫ বছর মানুষ তাদের সকল অধিকার থেকে বঞ্চিত ছিল, যার ফলশ্রুতিতে ক্যাম্পাসগুলো থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষ তাদের সাংবিধানিক, মৌলিক, মানবিক সকল অধিকার থেকেই বঞ্চিত হয়েছে। বিশ্লেষকদের মতে ক্ষমতাসীন দল আশঙ্কা করেছিল নির্বাচনে তাদের প্রার্থীরা পরাজিত হলে কেন্দ্রীয় সরকার রাজনৈতিকভাবে বিপাকে পড়বে। এই ভয় থেকেই দীর্ঘদিন নির্বাচন বন্ধ রাখা হয়। ফলে নতুন ও তরুণ নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়ে রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয়। আমরা মাননীয় ভিসি স্যারকে বলতে চাই, যথাযথ পদক্ষেপ নেওয়া, খুব দ্রুত সময়ের ভিতরে ডাকসু দিয়ে আমাদের সকলের মনের ইচ্ছাটা পূরণ করা। আমরা কোনো নেতা নেত্রীকে চাই না নতুন করে, আমরা গেস্ট লুক চাই না, আমরা ডাকসু চাই। অবিলম্বে ডাকসু দিতে হবে। ডাকসু নির্বাচন যদি না হয়, এদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে শুধু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, প্রতিটি ক্যাম্পাসে পেশি শক্তি, দখলদারিত্ব এবং সন্ত্রাসী কার্যক্রম পূর্বের মতো আবার সেই দিকেই যাবে। ৫ই আগস্টের ঐতিহাসিক বিজয়ের পর ছাত্র সমাজ দেশের রাজনৈতিক নেতৃত্বে যে দীর্ঘদিনের শূন্যতা বিরাজ করছিল তা গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ থাকার ফলে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করতে শুরু করে, যার মূল দাবি ছিল অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান।
যদি ডাকসু নির্বাচনের রোডম্যাপ পিছিয়ে দিতে কোনো ধরনের টালবাহানা করেন, আপনাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে চলে আসবে। ইসলামী ছাত্র শিবির ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পরিচালিত আন্দোলনে গুরুত্বপূর্ণ এবং সক্রিয় ভূমিকা পালন করে। ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটা দায়ী ছিল। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে এবং যেই প্রতিনিধির দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে থাকবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধু প্রতিম সংগঠন তারাই নির্বাচন চায় না। যারা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথ উন্মুক্ত হোক তা চাননি, সেই প্রভাবশালী মহলটি উদ্দেশ্যমূলকভাবে নানা অজুহাত, কৌশল ও বাধা সৃষ্টি করে বারবার নির্বাচন প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার চেষ্টা চালিয়েছে। ডাকসু নির্বাচনের যেন ভোট না দেয় সেই ব্যাপারেই তো বলছে। এটা সংগঠনের প্রচার, মানে সংগঠনের পক্ষ থেকে আপনি করতে পারেন? হ্যাঁ, আমি সংগঠনের পক্ষ থেকে করতে পারি। তবে শিক্ষার্থীদের শক্তিশালী ও অপ্রতিরোধ্য দাবির মুখে অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হয়। বিভিন্ন ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে একটি চক্র। ঠিক সেম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডাকসুকে কেন্দ্র করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করা হচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটি সক্ষম হয়নি। আজকেও চেষ্টা করেছে। আমাদের কাছে এখন খবর এসছে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরই হবে। এর আগে যে রায় দেওয়া হয়েছে সেটা স্থগিত। দীর্ঘ বছর পর শিক্ষার্থীরা তাদের পছন্দের নেতৃত্বকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করার সুযোগ পাওয়ায় ক্যাম্পাসের রাজনীতিতে এক নতুন উদ্দীপনা ও প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। অবশেষে বহুল প্রতীক্ষিত ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়। প্রায় 3 দশক পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সারা দেশের মানুষের দৃষ্টি নিবদ্ধ ছিল বিশ্ববিদ্যালয়গুলোর দিকে। কারণ এই নির্বাচনকে ক্যাম্পাসে গণতন্ত্রের প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছিল। এই প্রেক্ষাপটে একে একে সকল ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করতে শুরু করে। তবে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা। যখন ছাত্র শিবির তাদের প্যানেল প্রকাশ করে তখন এর ভারসাম্যপূর্ণ ও চমকপ্রদ বিন্যাস দেখে পুরো ছাত্র সমাজ রীতিমতো অবাক হয়ে যায়। তাদের প্যানেলে কেবল নিজস্ব সংগঠনের সদস্যরাই ছিলেন না, বরং অন্তর্ভুক্ত করা হয়েছিল ভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধি, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, নারী নেতৃত্ব এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সংযুক্ত জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহণকারীদের। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় পরে জুলাইয়ের চেতনায় জাগ্রত হয়ে যখন ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, আপনারা দেখেছেন 4টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় অর্জন করেছে। এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রুমেন্টটি ছিল আমরা মনে করি সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির তার লয়ালটি, তার ইন্টিগ্রিটি এবং ছাত্রদের ব্যাপারে প্রতি তাদের যে কমিটমেন্ট ছিল, ইসলামী ছাত্র শিবির সেই কমিটমেন্ট শতভাগ বাস্তবায়ন করেছে। এছাড়াও প্রতিটি পদের জন্য স্ব ক্ষেত্রে যোগ্য ও দক্ষ শিক্ষার্থীদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এই বৈচিত্র্যময় ও যোগ্যতা সম্পন্ন প্যানেলগুলো টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়, যা দেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন বার্তা বহন করে। ইসলামী ছাত্র শিবির একটি নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন হিসেবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে। কিন্তু গণতন্ত্রের এই উৎসবে প্রথম থেকেই নেমে আসে বাধার কালো ছায়া। প্রার্থীদের বৈধতা নিয়ে হীন ষড়যন্ত্র থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনেই শিবির সমর্থিত প্যানেলের ব্যানারগুলো হিংসাত্মকভাবে ছিঁড়ে ফেলা হয় এবং তাদের প্রার্থীদের ছবিতে কালি লেপে বিকৃত করে দেয়া হয়। এই ন্যাক্কারজনক ঘটনা সাধারণ শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করে এবং ছাত্র শিবিরের প্রতি সহানুভূতি আরও বাড়িয়ে তোলে।
জুলাই বিপ্লবের পরে আমাদের যে প্রত্যাশা ছিল যে ছাত্রদের প্রতিনিধিত্ব মূলত প্রতিষ্ঠা হবে, আমাদের কিন্তু একটা টার্গেট ছিল যে শিবির জিতে আসবে সব জায়গায়। এটা যত না বড় টার্গেট ছিল, তার চেয়ে বড় টার্গেট ছিল ছাত্ররা যে ভোট দিচ্ছে এই ভোটের যাতে প্রতিফলন নির্বাচনে উঠে আসে। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আমাদের যারা প্রার্থী ছিল, যারা ক্যান্ডিডেট ছিল, তাদের বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার চলে এবং আপনারা দেখতে পাবেন যে একদিন এরকম হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সেখানে হচ্ছে যে আমাদের যে ফেস্টুন টাঙানো হয়েছিল সেইগুলো মূলত নষ্ট করে দেয়া হয় এবং আমরা এখানে দেখতে পাই যে তাদের একটা বিকৃত চরিত্র, যারা হিজাব পরে বা যারা বোরখা পরে, বিশেষ করে নারীদের ছবি সেখানে বিকৃত করা হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নারী নেত্রীরা শিকার হন নির্লজ্জ সাইবার বুলিংয়ের। তবে ছাত্র শিবির এই সকল অপপ্রচারের জবাব দিয়েছে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক উপায়ে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা ক্রমাগত উস্কানিমূলক মিথ্যাচার ও আক্রমণাত্মক মন্তব্য করতে থাকে, কিন্তু সকল প্রতিকূলতা ও অপবাদের মুখেও ছাত্র শিবির ঠান্ডা মাথায় ধৈর্য ও যুক্তির মাধ্যমে পরিস্থিতির মোকাবেলা করে, যা তাদের রাজনৈতিক পরিপক্কতার বহিঃপ্রকাশ। নির্দিষ্ট দিনে ভোট গ্রহণ শুরু হলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রাঙ্গণে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীরা দীর্ঘদিনের জমানো প্রত্যাশা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে থাকে। এই প্রক্রিয়ায় যেমন ছিল উৎসবের আমেজ, তেমনই ছিল টান টান উত্তেজনা। তবে ভোট চলাকালীন সময় যত গড়াতে থাকে, প্রার্থীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের পালা ততই চলতে থাকে। ষড়যন্ত্রকারীরা নির্বাচনের দিনেও তাদের শেষ চেষ্টা হিসেবে নির্বাচন বানচাল করার অপচেষ্টা অব্যাহত রাখে। সব জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার পর আসে সেই চূড়ান্ত ক্ষণ। প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম। মুহূর্তেই উল্লাসের বাঁধ ভেঙে যায় চারিদিকে। এটি কেবল একটি ভোটের ফল ছিল না, এটি ছিল ছাত্র সমাজের এক ঐতিহাসিক অশ্রুসিক্ত বিজয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিবিরের বিজয়ী প্রার্থীরা যখন সকলের অভিনন্দন গ্রহণ করছিলেন, তখন তাদের চোখ বেয়ে নামছিল আনন্দ অশ্রুর নদী। এই বিজয় যেন এক কঠিন সত্যকে প্রতিষ্ঠা করল, যে ক্যাম্পাসে একসময় মত প্রকাশ করাও ছিল অপরাধ, যেখানে ছাত্র শিবির পরিচয়ে মানুষ হত্যা করা কোনো অপরাধ বলে গণ্য হতো না, সেই প্রাঙ্গণেই শিক্ষার্থীরা আজ গণতান্ত্রিক রায়ের মাধ্যমে ছাত্র শিবিরকেই তাদের প্রতিনিধি হিসেবে বরণ করে নিয়েছে। 5ই আগস্টের পরে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে ছাত্রদের মধ্যে থেকে তারা তাদের যে নেতৃত্ব বাছাই করেছে, এই নেতৃত্বের মধ্যে তারা কোয়ালিটিকে বেস করে কিন্তু নেতৃত্ব বাছাই করছে। কে কোন সংগঠন থেকে আসছে, কে কোন রাজনৈতিক পরিচয়ে আসছে, আসলে সেটাকে তারা বেশি গুরুত্ব দেয় নাই। তারা দিয়েছেন যে আসলে এখানে আমাদের যে নেতৃত্ব হবে, এই নেতৃত্বের কোয়ালিটিটা কেমন, তারা কি কথা বেশি বলে না কাজ বেশি করে, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করেছে। শহীদ আব্দুল মালেক, শহীদ নোমানি সহ অগণিত শহীদ ভাইয়ের রক্তে ভেজা এই ক্যাম্পাসগুলোতে আল্লাহু আকবার ধ্বনি যখন প্রকম্পিত হয়, তখন বিজয়ীদের চোখ থেকে ঝরে পড়া অশ্রু যেন শহীদদের আত্মত্যাগকে স্মরণ করিয়ে দিচ্ছিল। এ এক নতুন ইতিহাসের সূচনা, যেখানে তারুণ্যের শক্তি ন্যায় ও সত্যের পক্ষেই রায় দিয়েছে। শিবির প্রতিষ্ঠার পর থেকে 2024 সাল পর্যন্ত কিছু সময় বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন ক্যাম্পাসে হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ভাইকে অমানবিক জুলুমের শিকার হতে হয়েছে। আপনারা জেনে থাকবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কামরুল ইসলাম ভাইকে মৌলানা ফাসেনে হলের 332 নম্বর রুমে নিয়ে রাতভর নির্যাতন করে সকালবেলা তাকে হত্যা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের 10 জন ভাইকে শহীদ করা হয়েছে। সর্বশেষ 2014 সালে শাহ আমানত হলের সেক্রেটারি এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মামুন হোসেন ভাইকে তার হলের সামনেই তাকে জবাই করে হত্যা করা হয়। এবং ছাত্র শিবিরের ইতিহাসে সবচেয়ে বড় দায়িত্বশীল শরীফুজ্জামান নোমানি ভাই, যিনি রাজশাহী ইউনিভার্সিটির সেক্রেটারি ছিলেন, 2009 সালে ওনাকে পরিকল্পিতভাবে ক্যাম্পাসের মধ্যে হত্যা করা হয়েছে।
নির্বাচন পরবর্তী কার্যক্রম। একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে অঙ্গীকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নির্বাচনকালীন সময় করেছিল, সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ আজ দৃশ্যমান হয়ে উঠেছে। ছাত্র শিবিরের নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণ, নৈতিক উন্নয়ন এবং একাডেমিক পরিবেশ পুনর্গঠনের লক্ষ্যে পুরোদমে কাজ শুরু করেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু শিক্ষার্থীদের জন্য যে সকল কল্যাণমূলক উদ্যোগ নিয়েছে তা ইতিমধ্যেই শিক্ষার্থী মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আবাসিক হলগুলোর বিভিন্ন সমস্যার সমাধান, নিরাপদ ও হয়রানিমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার মতো বাস্তবমুখী পদক্ষেপগুলো ছাত্র রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ডাকসুর এই সফল কর্মকাণ্ডের পথ ধরে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের নিজ নিজ ক্যাম্পাসে কার্যক্রম শুরু করেছে। একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক শিক্ষাঙ্গন গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছে। এর ফলে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র রাজনীতিতে এসেছে ইতিবাচক পরিবর্তন। সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতির বদলে প্রতিষ্ঠিত হচ্ছে সহযোগিতা ও কল্যাণমুখী নেতৃত্ব। শিক্ষার্থীরা এখন অনুভব করছে তাদের কণ্ঠস্বর অনেক মূল্যবান এবং প্রভাবশালী। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি 2024-এর 36শে জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ডাকসু সহ বাংলাদেশের প্রথম সারির 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেহেতু শিক্ষার্থীরা তাদের সরাসরি ভোটের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন, এজন্য এই প্রতিনিধিদের দায়বদ্ধতা রয়েছে শিক্ষার্থীদের প্রতি। তারা তাদের সর্বাত্মক প্রচেষ্টা দ্বারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে কাজ করবেন এবং শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখবেন। ছাত্র সংঘ নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হয়েছেন, এই বিজয় শুধুমাত্র কোনো দল বা কোনো ব্যক্তির নয়। আমরা মনে করি এই বিজয় সবার। এই বিজয়কে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বিজয় প্রতিনিধিদেরকে সবার হয়ে উঠতে হবে। আমি মনে করি বাংলাদেশের সকল ঐতিহাসিক প্রেক্ষাপটে ছাত্র সংসদের অনেক বড় ভূমিকা ছিল। আশা করি আগামী দিনেও যে সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের শহীদ গাজীদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সে বাংলাদেশ গঠনে ছাত্র সংসদ নির্বাচনের প্রত্যেক প্রতিনিধি তার নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখবেন। নতুন ছাত্র নেতাদের সক্রিয়তা দেখে শিক্ষার্থীরা সহ সমগ্র দেশবাসী তাদের কাছ থেকে এক নতুন স্বপ্নের বীজ বুনতে শুরু করেছে। এই তরুণ, উদ্যোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্বই একদিন জাতিকে সঠিক পথে চালিত করবে এবং দেশের সামগ্রিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।